ময়মনসিংহের মুক্তাগাছার বাসিন্দা ইমু সাব্বির, যাদের ফানি কন্টেন্টে মাতোয়ারা মিলিয়ন মিলিয়ন ভক্ত। সেই গ্রুপই সম্প্রতি এক বিতর্কে জড়িয়ে জাতীয় আলোচনার কেন্দ্রে। গত 6 এপ্রিল রিপন এস নামে একটি ফেক আইডি থেকে তাদের বিরুদ্ধে সমকামিতা প্রমোটের অভিযোগ ওঠে। পরদিনই স্থানীয় আলেম সমাজ তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। ভাইরাল সেই বিতর্কের পর ইমু ও সাব্বির বুঝতে পারেন সমাজে তাদের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। স্বেচ্ছায় তারা ক্ষমা চান, তওবা করেন এবং মুক্তাগাছার বিশিষ্ট আলেম আব্দুল হালিম কাশিমি হুজুরের কাছে লিখিত অঙ্গীকারনামা জমা দেন। বাবা আজাহারানি মা শাহেদা বেগম, এই মর্মে আমি জানাই যে আমি বিগত সালগুলো থেকে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে অনেক কন্টেন্ট বা ভিডিও করেছি। আমি পুরুষ হয়ে নিয়ে এসেছি অনেক ভিডিও করেছি যা আমার প্রিয় সংখ্যক মুক্তাগাছার ভাবমূর্তি নষ্ট করেছে। এর জন্য আমি দুঃখিত। মুক্তাগাছার বিচক্ষণ ও গণিত থেকে সামনে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আর নিয়ে এসে যে ইসলামের সমাজ বিরোধী কোনো কাজ বা ভিডিও করবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলের তওবা এবং তোমাদের তওবা কবুল মঞ্জুর করুন। কিন্তু ক্ষমা মেলেনি সবার কাছে। এখন তারা পাচ্ছেন প্রাণনাশের হুমকি, ঘর থেকে বের হতে পারছেন না। অথচ ইমু সাব্বির শুধু আপন দুই মামা ভাগ্নে নন, তাদের গ্রুপে কাজ করছে 15 থেকে 16 জন যুবক, যাদের সংসার চলে এই আয় থেকেই। এখন প্রশ্ন, ভুল স্বীকার করে ফিরে আসার পথে বাধা দেবে কি সমাজ, নাকি ইমু সাব্বির পাবেন দ্বিতীয় সুযোগ? এলাকার জনগণ থেকে সংবাদ পায় তাদের কর্মকাণ্ড সম্পর্কে, এবং এলাকার জনগণ মোটামুটি তাদের প্রতি একটু ক্ষিপ্ত হয়েছিল। আমি তাদেরকে অনুরোধ করি, সাবধান, কোনো অবস্থাতেই আইন হাতে তুলবেন না। একটা মানুষ ভুল করতেই পারে। আমাদের শরীয়ত বা আমাদের কোরআনে কারিমে এমনটাই আছে যে যিনি ভুল করবেন সে যদি স্বীকার করেন এবং অনুতপ্ত হন, তাকে অবশ্যই সুযোগ দিতে হবে। যে দেখেন, আপনারা ভালো কন্টেন্ট করেন, সামাজিক আছে, কিন্তু ইসলাম এবং সমাজ যেহেতু আপনাদেরকে মানুষ অনুসরণ করে, ছোট ছোট বাচ্চারা অনুসরণ করে, এই বিষয়টা আপনারা করেন না। ওনারাও হুজুরের সাথে একমত হয়েছে। সমকামিতা প্রমোট আমাদের উপরে একটা আরোপ আসছে। তারপর মনে করলেন যে আমরা এখান থেকে নিজেরা সংশোধন করার চেষ্টা করছি। তো ভিডিও আমরা সব ডিলিট করে দিছি। দেওয়ার পরে ওই রিপন এফ ক্ষান্ত হয় নাই। উনি অনেক জায়গায় অনেক রকম কমেন্ট করে সবার মাঝে একটা সৃষ্টি করে দিছে, হিউমার সৃষ্টি করে দিছে। কারণ আমরা কন্টেন্ট করতে 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 এমন পর্যায়ে চলে গেছি যে ভিউয়ের জন্য, কন্টেন্টের জন্য আমাদের শাস্তি হয়। এজ এ অ্যাক্টর হিসেবে আমরা নিজেদের এরকমভাবে ধরে নিছি যে ভবিষ্যতে আমরা এরকম অ্যাক্টিং করে অনেক কিছু করতে চাই। আমরা অতি দরিদ্র ফ্যামিলির একজন সন্তান। আমরা আমাদের চাহিদা, আমার বাবা মাকে একটু ভালো রাখার জন্য, এই সমাজের পাশে দাঁড়ানোর জন্য এরকমভাবে আমরা অভিনয় করে কিছু আর্থিক ইনকাম করে অনেক দূর পর্যন্ত আগাতে চাইছিলাম। তো হঠাৎ করে আমাদের এই একটা পোস্টের কারণে সব কিছু শেষ হয়ে গেল। তো আমি হুজুরের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে দেখি যে না, হুজুর যতটা রাগ দেখা ওইভাবে কথাটা বলছিল। হুজুর একদম ভিতর থেকে অনেক ভালো মাইন্ডের একজন, আমাকে অনেক সুন্দর করে বুঝাইছে যে তোমরা আমার এলাকার সন্তান, আমার এলাকার ভাই, তোমরা ওরকম ভিডিও করছো, এগুলো নিয়ে তো অন্য অন্য এলাকা থেকে রিপোর্ট করছে, তাহলে তো ভালো না। মুক্তাগাছা থাকতে হলে তো এরকম করা যাবে না। যেহেতু তুমি এখানে লেখাপড়া করছো, সবাই তোমার চিনে জানে, তো এরকম করে না। আমার ভালোভাবে বুঝাইছে। তো আমি একটা লিখিত একটা দিছি, স্টেটমেন্ট দিছি যে হ্যাঁ, আমি আর মেয়ে সাজবো না, যাতে অনেকে বাচ্চা কাচ্চা আছে আমার ভিডিও ফলো করে। আমি এখানে যদি কোনো শর্ট ড্রেস বসলতা করে থাকি, এর জন্য খুব দুঃখিত। এখন তারা আমাকে বলছে, হুজুর অনেক সুন্দরভাবে বুঝাই বলছে, যেমন মশিউর ভাই বুঝাই বলছে, তারপর আব্দুল হালিম সাহেব বুঝাই বলছে, সাথে আরও অনেকেই ছিল বুঝাই বলছে। আমি ওদের কথা অনেক সুন্দরভাবে বুঝছি। তারা কিন্তু আমাকে ইসলামের জ্ঞান দেওয়ার জন্য নিয়ে যায়নি। তারা আমারে বলছে যে এটা হারাম, এটা হালাল। আমি একজন শিক্ষিত পার্সন হিসাবে আমি তাদের কথা মনোযোগ দিয়ে শুনছি, মানছি, বুঝতেছি। কিন্তু আমার কথা এটাই যে আমার কাজের জায়গাটা ওনারা একটু ভাইবা দেখার দরকার পড়েছে। এটিভির কাছে আমি চাচ্ছি যে আমাকে ওইভাবে উপস্থাপন করেন। অন্যান্য টিভি চ্যানেল আমার কোনো পারমিশন ছাড়া, উইদাউট পারমিশন ছাড়া, আমার কোনো বক্তব্য ছাড়া, আমার বাসায় আসা ছাড়া, আমার কোনো স্টেটমেন্ট নেওয়া না ছাড়া ওনারা আমার নামে বাজে বাজে হিউমার ছড়াচ্ছাড়ো। এতে আমার সমস্যা, আমার বাবা মার সমস্যা, আমার বোনের সমস্যা, আমার ভাগ্নের সমস্যা, সর্বোপরি আমাদের সকলের এখন জীবনের জন্য ঝুঁকি।
সত্য কথা হলো এটাই যে আমরা কন্টেন্ট করি 5 বছর যাবত, এ যাবৎকাল কোনো প্রবলেম হয় নাই। একটা বিয়ের ভিডিওর কারণে বাজে একটা হিউমার ছড়িয়ে আমাদের মুক্তাসাবাসকে উত্তক্ত করে দেওয়ার কারণে আজকে আমার এই পজিশন। আর সকলের কাছে আমাকে নোংরাভাবে উপস্থাপন করা হচ্ছে বিভিন্ন টিভি নিউজগুলো। আমি চাই এগুলো বন্ধ হোক। আর আমার নামে যারা খারাপ খারাপ কথা ছড়াচ্ছে তাদের আমি হাত জোর করে বলছি এরকম কোনো কিছু আপনারা কইরেন না। অবশ্যই আমার প্রাণের ভয় আছে, আমার ফ্যামিলির প্রাণের ভয় আছে, ঠিক আছে। আমরা এতটা পরিমাণ ভয় পাইছি যে এখন আমাদের কি হবে, কারণ উত্তক্ত জনতা, বাংলাদেশে এখন নির্দিষ্ট কোনো সরকার নাই, সবাই যার যার নিজের সরকার। ওই ভাষণটার পর যদি 10টা পার্সন এসে আমাদের বাসায় হামলা করতো বা কোনো কিছু করতো তাহলে কোথায় যেত। এখন এই জিনিসটাকে এত বাজেভাবে প্রেজেন্ট করা হয়েছে যে বড় বাংলাদেশের যে মিডিয়া চ্যানেলগুলো আছে, RTV, তারপর হচ্ছে 71 টিভি, দেশ টিভি, এত নোংরাভাবে বিষয়গুলোকে প্রেজেন্ট করতেছে যে মানে এখন আমাদের রাস্তায় বেরোনোটা রিস্ক, লাইফ রিস্ক হয়ে গেছে। তাহলে আমার ফ্যামিলি, আমার বোন আছে, আমার বিয়ের লাইক বোন আছে, ওর জীবনের কি নিরাপত্তা, আমার জীবনের কি নিরাপত্তা, আমার ফ্যামিলির জীবনের কি নিরাপত্তা, কোনো কিছুর কিন্তু নিরাপত্তা নাই। তাহলে আমি আবারও আমার দেশবাসী, এলাকাবাসী, গুরুজন সবার কাছে, ছোট বড় সবার কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করতেছি, মাপ চাচ্ছি যে আমি যে কন্টেন্টটা করছি এটা আপনাদের কাছে খারাপ লাগছে, এই ধরনের কন্টেন্ট আমি আর কখনোই করব না। আমি সবার কাছে বলতে চাই, আমার ভাইকনা যে ভিডিও করে মেয়ে হিসাবে সবার কি ইংরেজিতে সব ছড়াইতেছে, আমি সবার কাছে হাত জয়ী করতেছি যে আমার ভাইকনারে এই কাজের জন্য আবার সবাই আমার ভাইকনারই করে দেখ, হ্যাঁ সহযোগিতা করে দেখ। আর এটা মনে করেন আমার 3টা ছেলে মেয়ে আছে, ওই দায়িত্ব নিছে, আমার দায়িত্ব নিছে, আমার পরিবারটা অনেকই, এখন যদি সবাই মিলে যদি এরকম কাজটা করে তাহলে আমরা অনেকই হয়ে যাবো। সবার কাছে আমি বললাম, এই রিকোয়েস্টটা করলাম আমার ভাইকনারে যে আবার সুযোগ করে দেয় এই ভিডিওটার জন্য। আমি সবার কাছে হাত মনোযোগ করে বললাম এই কথাটা, এই জায়গাতে আমার ভাইকনার যে রাসটা এটুকু আমার কওয়া। মুসলেখা দিয়েছে, জাতির কাছে ক্ষমা চেয়েছে যে এই ধরনের কাজ তারা আর করবে না। তাহলে অবশ্যই তাদের জীবন নিরাপত্তার যদি তারা শঙ্কা বোধ করে, বাংলাদেশের সংবিধান তাদের একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার দিয়েছে। রাষ্ট্রের দায়িত্ব হলো তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের জীবনের উপর যেন কোনো ধরনের হামলা না হয় সে বিষয়ে পুলিশ প্রশাসন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা উচিত। পাশাপাশি আমরা সামাজিকভাবেও তাদেরকে নিরাপত্তা দেওয়া উচিত আমি বলে মনে করি। সমাজে বহুমত বহুত্ববাদের প্রচলনকে আমি সমর্থন করি, কিন্তু সেটি করতে যে সমাজের যে একটি নৈতিক মানদণ্ড আছে, একটি কালচার বা একটি মূল্যবোধের জায়গা আছে, সেটি আবার ধ্বংস হয়ে যাক, ক্ষুণ্ণ হোক, সেটিও আমি চাই না। একটা সময় ছিল বা পারফর্মিং আর্ট করতে গেলে তখন মেয়ে পাওয়া যেত না, সেক্ষেত্রে ছেলেদেরকে মেয়ে সাজিয়ে এরকম বহু নাটক, বহু যাত্রাপালা এক সময় গ্রামগঞ্জে হয়েছে। তখনকার প্রেক্ষাপটে ওটির প্রয়োজন ছিল। এখন যেহেতু আপনি টিভি বলেন, সিনেমা বলেন বা অভিনয়ের যে কোনো জায়গাতে আপনি যে একজন নারীকে বা একজন মহিলাকে খুঁজে নিতে চান সেটি পাওয়া যাবে, এটা একটি বিষয়। সেই জায়গা থেকে আমাদের সেই জায়গায় যাওয়ার দরকার নেই, একজন ছেলের মেয়ে হওয়ার প্রয়োজন নেই, এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে কেউ জেনে বা না জেনে যদি এই জাতীয় কাজ করে থাকে এবং সে যদি তার ভুল স্বীকার করে, সেক্ষেত্রে তাকে আর পরবর্তী সময়ে এটাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে মানুষ যদি তার ভুলটা স্বীকার করে, সে যদি সমাজের মূল স্রোতে, মূল মূল্যের সাথে, নৈতিকতার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে চায়, তাকে সুযোগটি দেওয়া উচিত। মুক্তাগাছার ব্যাপারটায় যতদূর জেনেছি যে এরা আপন মামা ভাগ্নে, তো উভয়ই যেহেতু একজন নারীর চরিত্রে অভিনয় করেন বা করেছেন এবং বিতর্কের জন্ম দিয়েছেন, এরকম কিন্তু সারা দেশেই আমাদের অগোচরে হয়তো চোখে পড়েনি, কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। ছেলেরা মেয়েদের অভিনয় করছে, মেয়েরা ছেলেদের অভিনয় করছে অভিনয়ের খাতিরে। তো এমন কিছু আসলে করা উচিত না যেটার বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। আর এই ঘটনা একটা মেসেজ দিয়ে দেয় যে আমরা মেসেজ পেলাম এরকম যে ঘটনাগুলো এক সময় নজরে আসবেই, যখন নজরে আসে এবং মানুষ এটার প্রতি বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে, সেখানে আমরা যেখানে এখন নারী ক্যারেক্টার করার মতো বহুত শিল্পী আছে, অভিনেত্রী আছে, আমরা এটা নাইবা করলাম, কেন বিতর্কের জন্ম দিব? দুঃখজনক বিষয় যে এখন পৃথিবী গ্লোবালি এক্সপান্ডেড, সেখানে সংস্কৃতির ক্ষেত্রে নানা ক্ষেত্রে মানুষ অবারিত মুক্তবাজার অর্থনীতির প্রেক্ষাপটে কাজ করছে।
ঘরে বসে উপার্জন করছে, নিজের এলাকায় বসে কাজ করছে, উপার্জন করছে, সেরকম একটি প্রান্তিক পরিবারের একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে কিনা একই সাথে বৈদেশিক মুদ্রাও সে আর্ন করছে বলা যায়, এবং একটি পরিবারকে সে দেখভাল করছে, গার্ডিয়ানশিপের দায়িত্ব নিয়েছে। সেখানে সে সবার দায়িত্ব নিয়েছে এবং নিজে একজন শিল্পী হিসেবে যে রোলটি প্লে করছে সেটি কিন্তু ঐতিহাসিকভাবেও আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে দেখা যায় যে ছেলেরা মেয়ে হয়। এটা আজকে না, আদিকালের একটি বিষয়। আর আজকের সময় যখন এই কাজটি হচ্ছে এবং সৃজনশীলতার মধ্য দিয়ে হচ্ছে, শিল্পসত্তার কৌশলকে কাজে লাগিয়ে সে কাজটি করছে এবং ব্যক্তিগতভাবে সেটি এটাকে কেন্দ্র করে ইনকামের একটি জায়গা করে নিয়েছে, তখন আমাদের গোড়া চিন্তার মানসিকতা থেকে যদি আমরা তাকে এরকম সংকটের মধ্যে ফেলে দেই, তাকে যদি আমরা ধিক্কার দেই, তাকে যদি আমরা অপমান করি, লাঞ্ছিত করি, তাহলে এই লজ্জা কিন্তু আমাদের দিকেই আসে। সে যে কাজ করছে সেটি একজন সংস্কৃতি কর্মীর কাজ করছে, সে যে কাজ করছে সে অর্থ উপার্জনকারী সচ্ছল ব্যক্তির ভূমিকা নিয়ে সে কাজ করছে। দেশের জন্য সে বৈদেশিক মুদ্রাও সে আনছে, সামান্য হলেও যদি এনে থাকে। তো একজন গ্রামীণ মানুষ, হ্যাঁ, যে কিনা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসে সে বৈদেশিক মুদ্রা অর্জন করার ক্ষেত্রে ভূমিকা রাখছে এবং তার সাথে নির্ভরশীল অনেকগুলি পরিবার, অনেকগুলি মানুষ সচ্ছলভাবে চলার সুযোগ পেয়েছে। সে যদি আর না করতে পারে এই কাজটি, তাহলে চিন্তা করে চোখ বন্ধ করে দেখুন যে এই পরিবারটির চোখের সামনে অন্ধকার নেমে আসে। তো আপনারা সচেতন হন এবং এই পরিবারকে রক্ষার জন্যে আমি বলবো প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা যারা আছেন তারাও প্রশাসনিক ভূমিকা নিয়ে তার পক্ষে অবস্থান গ্রহণ করবেন এবং তার যে সংকট আছে, সমস্যা আছে, তা দূর করে দেবেন। এবং এই জন্যে সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে যদি কোনো রকম প্রয়োজন পড়ে, তার এই সমস্যার ক্ষেত্রে যদি পাশে দাঁড়াতে হয়, আমরা পাশে দাঁড়াবো। আমরা তার জন্যে শুভকামনা করছি। ধন্যবাদ।